নরসিংদীর গাবতলীর আস্তানা থেকে 5 জঙ্গির আত্মসমর্পণ। সিলেটের আতিয়া মহলে জঙ্গিদের সঙ্গে তাদের যোগাযোগ ছিল, ব্রিফিংয়ে র্যাব। সৌদি আরবের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা। ট্রাম্প সহ বিশ্ব নেতাদের সঙ্গে দুপুরে যোগ দেবেন আরব ইসলামিক আমেরিকান সামিটে। সরকারি পর্যায়ে নবজাতকের চিকিৎসা সেবা ব্যবস্থা অপ্রতুল। খরচ বেশি বেসরকারিতে, লোকবল সংকটের দোহাই স্বাস্থ্য অধিদপ্তরের। 5 দফা দাবিতে সিলেট বিভাগে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। উত্তরবঙ্গে 7 দফা দাবিতে ট্রাক ও কাভার্ড ভ্যান ঐক্য পরিষদের 48 ঘণ্টার কর্মবিরতি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ভাস্কর ও চিত্রশিল্পী সৈয়দ আব্দুল্লাহ খালিদের মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। নেওয়া হবে অপরাজেয় বাংলার পাদদেশে। সংবাদের সঙ্গে আছি আমি জুনায়েদ আল হাবিব। নরসিংদীর গাবতলীতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে 5 জঙ্গি আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণ করা জঙ্গিদের নরসিংদীর র্যাব 11 কার্যালয়ে নেওয়া হয়েছে। সকাল 10টার পরপরই সন্দেহজনক বাড়িটি থেকে এক এক করে বেরিয়ে আসতে থাকে জঙ্গিরা। র্যাব সদস্যরা আত্মসমর্পণকারীদের কঠোর নিরাপত্তায় র্যাব 11 কার্যালয়ে নিয়ে যায়। এর আগে সকাল 9টার দিকে বেশ কয়েকজন দাবি করেন তাদের নিরপরাধ স্বজনরা ভেতরে আটকা পড়ে আছেন। নরসিংদীর গাবতলী এলাকায় নির্মাণাধীন এই বাড়িটিতে জঙ্গিরা আত্মগোপন করে আছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল থেকে বাড়িটি ঘিরে রাখে পুলিশ ও র্যাব। তাদের নেক্সট অফ কিন যারা ছিল তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদেরকে আমরা নিয়ে গিয়েছি এবং তারা আত্মসমর্পণ করার জন্য রাজি হয়। এবং আপনারা নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন যে একে একে 5 জন কিন্তু বের হয়ে এসেছে এবং তাদেরকে আপাতত আমরা আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। যে নামে এইগুলি বাসাগুলি ভাড়া নিয়েছে তার মধ্যে কয়েকজন এখানে নেই এবং নতুন কয়েকজন এখানে ঢুকেছে, যার ফলে আমাদের যে ইনফরমেশন ছিল তার সঙ্গে নতুন যারা এখানে সম্পৃক্ত হয়েছে তাদের কি যোগসাজশ আসে আসলে এই মুহূর্তে বলা সম্ভব না। আতিয়া মহলে যে সকল জঙ্গিরা ওখানে ছিল তাদের কাছ থেকে যে সূত্র পেয়েছি, যে অভিযানের পরবর্তী যে সূত্র পেয়েছি সেই প্রেক্ষিতে কিন্তু আজকে এই অভিযানটা পরিণত করা হয়েছে। সেক্ষেত্রে আসলে কানেকশনটা ওইভাবে ধরে নিয়েই ঠিকভাবে আমরা একটা রুম সার্চ করেছি, সেখানে কোনো অস্ত্র গোলাবারুদের সন্ধান এখনো পাওয়া যায়নি, বাকি রুমটা সার্চ করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে নরসিংদীর গাবতলীতে আছেন আমাদের সহকর্মী খান মোহাম্মদ রুমেল। সেখানকার সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল। জুনায়েদ, আপনি শুনছিলেন যে কথা বলছিলেন র্যাবের আইন গণমাধ্যম শাখার পরিচালক। তো সেটি হচ্ছে কথা যে এখান থেকে যে 5 জন জঙ্গি বলা হচ্ছে যাদেরকে গতকাল বিকাল 4টা থেকে ঘিরে রাখা হয়েছিল, তো আজকে সকাল 10টা থেকে শুরু করে 10:30টার মধ্যে একে একে 5 জন জঙ্গি আত্মসমর্পণ করে। এবং র্যাব যেটি জানিয়েছে আত্মসমর্পণ পর এই যে বাড়িটিতে 3টি রুম ছিল, তো 3টি রুমে তল্লাশি করে তারা কোনো ধরনের অস্ত্র কিংবা বিস্ফোরকের সন্ধান তারা পাননি। তবে যে বিষয়টি জানিয়েছে সেটি হচ্ছে যে এই চলতি মাসের 3 তারিখে সালাউদ্দিন নামে একজন এই বাড়িটি ভাড়া নিয়েছিল। তো সালাউদ্দিন আজকে এখানে আত্মসমর্পণ করেছে, কিন্তু আমরা র্যাবের কাছে জানতে চেয়েছিলাম যে বাড়ি ভাড়া নেওয়ার সময় যথাযথ যে প্রক্রিয়াগুলো আছে, অর্থাৎ জাতীয় পরিচয়পত্র জমা দেওয়া সহ অন্যান্য বিষয় সেগুলো করা হয়েছিল কিনা। তো র্যাব কর্মকর্তা জানিয়েছেন যে হ্যাঁ, জাতীয় পরিচয়পত্র সহ অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র সবই জমা দিয়েছিলেন, কিন্তু এখানে যে কয়জনের নামে ভাড়া নেওয়া হয়েছিল তারা ছাড়া অন্যরা থাকতেন। অর্থাৎ এখানে যেই কয়েকজনের নামে ভাড়া নেওয়া হয়েছিল তারা সবসময় উপস্থিত থাকতেন না, নতুন করে অন্যান্য লোকজনও এখান থেকে যে 5 জন আত্মসমর্পণ করেছে তারা রয়েছেন। এবং আরেকটি বিষয় তিনি যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে সব সময় যেসব কাগজপত্রগুলো সরবরাহ করা হয় সেগুলো যে একেবারে বৈধ কাগজপত্র তেমনটাও না। এই বিষয়গুলো তারা পরবর্তী তদন্তের পরে তারা নিশ্চিত হতে পারবেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই সেটি হচ্ছে যে 5 জনকে এখান থেকে আত্মসমর্পণ করেছে র্যাবের কাছে, তাদের স্বজনরা কিন্তু গতকাল রাত থেকে দাবি করছিলেন যে তারা সবাই নির্দোষ। এই 5 জনের মধ্যে 4 জনের স্বজনের সঙ্গে আমার কথা হয়েছে, তারা সবাই একই কথা বলেছেন যে তারা কেউ পড়াশোনা শেষ করে চাকরির খোঁজে এখানে ছিলেন, কেউ চাকরি করতেন এবং
বাকিরা হচ্ছে আপনার নরসিংদীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নরসিংদী সরকারি কলেজে, নরসিংদী জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসায় পড়াশোনা করতেন। এবং সবশেষ যেটি হচ্ছে সকাল 9:30টার দিকে আমরা দেখেছিলাম যে তিনজনের স্বজনকে ভিতরে নিয়ে যাওয়া ছিল, র্যাব সদস্যরা তাদের সঙ্গে কথা বলেছে। তো কিছুক্ষণ আগে একজনের স্বজন হচ্ছে মাসুদ, যে 10ম শ্রেণীর শিক্ষার্থী, টঙ্গীর বোর্ড বাজারে যার বাড়ি, তার ভাই আব্দুর রহমানের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন যে র্যাবের সদস্যরা ভিতরে নিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের স্বজনদের বিরুদ্ধে যদি কোনো ধরনের তথ্য প্রমাণ পাওয়া যায় জঙ্গিবাদের সঙ্গে যুক্ত থাকার, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর যদি তারা তদন্তে নির্দোষ প্রমাণিত হন, কোনো তথ্য প্রমাণ তাদের বিরুদ্ধে না পাওয়া যায় তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন মাসুদের ভাই আব্দুর রহমান। তো এখন অভিযান সমাপ্ত হয়েছে এবং র্যাব সদস্যরা যারা গত কাল থেকে এখানে ছিলেন তারাও মোটামুটি সবাই এখান থেকে চলে গিয়েছেন। তো নরসিংদীর গাবতলী থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। জুনায়েদ। দর্শক, নরসিংদীর গাবতলী থেকে জঙ্গি আস্তানায় 5 জঙ্গি আত্মসমর্পণ করেছে এবং সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খান মোহাম্মদ রুমেল। চলে যাচ্ছি পরের খবরে। আজ সৌদি আরবের রিয়াদে আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে শনিবার রাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান সৌদি সরকারের সূরা বিষয়ক প্রতিমন্ত্রী ফয়সাল বিন আবু সাদ ও রিয়াদে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসি। এরপর বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রায় প্রধানমন্ত্রী হোটেলে পৌঁছান। বিকেলে কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের বিশেষ আমন্ত্রণে এই সম্মেলনে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে সন্ত্রাসবাদ ও উগ্র জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী। আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী মোটর শোভাযাত্রায় রওনা হন তার সফরকালীন আবাসস্থল। সময় সংবাদে আরো থাকছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় 2রা জুলাই পর্যন্ত স্থগিত। এ সময় পরিচালনা করা যাবে আদালত। অপরাজেয় বাংলার ভাস্কর ও 2100 পদকপ্রাপ্ত শিল্পী সৈয়দ আব্দুল্লাহ খালিদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সকালে তার মরদেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় নিয়ে গেলে শিক্ষক, শিক্ষার্থী, শিল্পী ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মানুষ তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মধ্যরাতে মারা যান আব্দুল্লাহ খালিদ। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও ফুসফুসের জটিলতা সহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন প্রখ্যাত এই ভাস্কর। সিলেট শহরে জন্ম নেয়া সৈয়দ আব্দুল্লাহ খালিদ স্নাতক শেষ করেন চিত্রাঙ্কন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে। পরে 1974 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চিত্রাঙ্কন ও ভাস্কর্য বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। 1972 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে মুক্তিযুদ্ধের স্মারক অপরাজেয় বাংলা নির্মাণ কাজের দায়িত্ব পান তিনি। তবে অপরাজেয় বাংলা ছাড়াও বাংলাদেশ টেলিভিশনের কেন্দ্রের সামনে মুরাল, অবহমান বাংলা এবং বাংলাদেশ ব্যাংকের সামনে টেরাকোটা ভাস্কর্য তারই তৈরি। শিল্পকলা ও ভাস্কর্য অবদানের স্বীকৃতি হিসেবে সৈয়দ আব্দুল্লাহ খালিদ 2014 সালে শিল্পকলা পদক এবং 2017 সালে 2100 পদক পান। দর্শক, চিত্রশিল্পী ও ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদের মরদেহে শ্রদ্ধা নিবেদনের জন্য চারুকলা রাখা হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৌরভ, সৈয়দ আব্দুল্লাহ খালিদের মরদেহ এখনই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে অপরাজেয় বাংলাদেশের পাদদেশে এবং সেখানে তাকে 1 ঘন্টা রাখা হবে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। এতক্ষণে আমরা কিন্তু দেখেছি যে 1 ঘন্টা যাবৎ এইখানে চারুকলার এই প্রাঙ্গণে আসলে 1 ঘন্টা তার লাশ রাখা হয়েছে। এখানে সর্বসাধারণ এবং শিল্পীর যারা ভক্ত এবং চিত্রশিল্পী সহ ভাস্কর্য যারা রয়েছেন তারা এই আজকে এখানে এই চারুকলায় শ্রদ্ধা নিবেদন করেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ভাস্কর তার লাশটি আসলে অপরাজেয় বাংলার পাদদেশে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে 1 ঘন্টা শ্রদ্ধা নিবেদনের জন্য তার লাশ রাখা হবে। এর আগে গতকাল কিন্তু এই শিল্পী মৃত্যুবরণ করেছিলেন এবং আজকে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রথমে এখানে নিয়ে আসা হয়েছে। এরপর অপরাজেয় বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদে বাদ জহুর জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে। মোটামুটি এই ছিল এখানকার সর্বশেষ খবরাখবর।
দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় প্রখ্যাত চিত্রশিল্পী ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদের মরদেহ শ্রদ্ধা নিবেদন করছে সাধারণ মানুষ। সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি শফিউল আলম প্রধান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার ভোর 6:30টায় রাজধানীর আসাদ গেটে নিজ বাসভবনে মারা যান তিনি। বেশ কিছুদিন যাবৎ হৃদরোগ সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। স্বাধীনতা পরবর্তী ছাত্র রাজনীতিতে শক্ত অবস্থান ছিল শফিউল আলম প্রধানের। বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিকে মরহুমের বাসায় গিয়ে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যিনি দেশের স্বাধীনতার প্রশ্নে কখনো আপোষ করেন, তার এই হঠাৎ করে চলে যাওয়া, এটা আমাদের একদিকে যেমন গণতান্ত্রিক আন্দোলনের একটা বিশাল ক্ষতি, অন্যদিকে দেশের স্বাধীনতা সর্বত অক্ষুণ্ণ রাখবার যে আন্দোলন, সেখানে একটা বিরাট ক্ষতি হবে। জাতি একজন বড় মাপের রাজনৈতিক নেতাকে হারালো। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অভিযান চালানো হয়েছিল। এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়নের মধ্য দিয়ে দল থেকে সব ধরনের পরগাছা দূর করা হবে। গোয়েন্দা রিপোর্ট ছিল, তার ভিত্তিতে তারা এই অভিযান পরিচালনা করেছে। আর সদস্য সংগ্রহের ব্যাপারে নেত্রীর গাইডলাইন ফলো করবেন, যাতে পরগাছা আগোছা দলের মধ্যে ঢুকতে না পারে। দল ভারী করার জন্য খারাপ লোক কেউ টেনে আনবেন না। এই যে মাঝে মাঝে কিছু ঘটনা ঘটে, এইসব লোকেরাই এইসব ঘটনা ঘটে। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আগামী ২রা জুলাই পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যাবে। সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই স্থগিতাদেশ দেন। সেই সঙ্গে আদালত ২ জুলাইয়ের মধ্যে নিয়মিত আপিল ফাইল করতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বিচার বিভাগের স্বাধীনতার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক এমন যুক্তিতে গত 11ই মে মোবাইল কোর্ট পরিচালনা অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। অবৈধ ঘোষণার 3 দিনের মাথায় 14ই মে হাইকোর্টের আদেশ স্থগিত করে শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানোর নির্দেশ দেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। ভেজাল বিরোধী অভিযান, অবৈধ স্থাপনা উচ্ছেদ, জাটকা নিধন সহ বিভিন্ন ক্ষেত্রে বিগত কয়েক বছর ধরে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে আসছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা পরিচালিত সারা দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আগামী 2রা জুলাই পর্যন্ত পরিচালনার কোনো বাধা নেই। আজকে আপিল বিভাগের ফুল কোর্ট এই মর্মে রায় ঘোষণা করেছে, অর্থাৎ আগামী 2রা জুলাইয়ের মধ্যে পূর্ণাঙ্গ আপিল ফাইল করতে হবে। আর এই সময় পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনার কোনো বাধা নেই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউর চাকরিচ্যুত 138 চিকিৎসককে স্বপদে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সকালে এ বিষয়ে করা 5টি আপিল মামলার রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের আপিল বেঞ্চ। 2005 সালে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে বিএসএমএমইউ। এই বিজ্ঞপ্তি অনুসারে কয়েকশো চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। আইন লঙ্ঘন করে ওই নিয়োগ দেওয়া হয়েছে অভিযোগ এনে উচ্চ আদালতে রিট আবেদন করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ইকবাল আরসলান। 2006 সালের 2রা জানুয়ারি রুল জারির পাশাপাশি নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেন আদালত। চূড়ান্ত শুনানি শেষে চিকিৎসকদের নিয়োগ অবৈধ ঘোষণা করেন 2010 সালে। এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন ভুক্তভোগী চিকিৎসকরা। 2015 সালের 22 জানুয়ারি লিভ টু আপিল খারিজ করে উচ্চ আদালতের রায় বহাল রাখেন আপিল বিভাগ। চিকিৎসকরা রায় পুনর্বিবেচনার আবেদন জানালে 4 সেপ্টেম্বর তাদের আপিল করার অনুমতি দেন আদালত। পরে 138 জন চিকিৎসক 5টি আপিল করেন। দীর্ঘ আইনি লড়াই শেষে 17ই মে আপিলের শুনানি শেষ হয়। গত 15
15 মাস যাবত আমরা সামাজিক, অর্থনৈতিক এবং আমাদের শিক্ষা জীবনে আমরা অত্যন্ত কষ্টে আছি। আমরা রায়ে সন্তুষ্ট, কারণ আমরা শুধুমাত্র একটা ক্লারিক্যাল মিস্টেকের কারণে আজকে দীর্ঘদিন যাবত আমরা সাফার করেছি। এই সাফারিং আদালতের সামনে আগে এই জিনিসটা উত্থাপন করা ছিল না, বর্তমানে আমাদের আইনজীবীরা এটা উত্থাপন করেছেন, যার কারণে এই সমস্যাটা দূর হয়ে গেছে। এখন আমরা আমাদের কার্যক্রমে আশা করি আর কোনো বাধা থাকবে না। একদিকে সরকারি পর্যায়ে প্রয়োজনের তুলনায় এনআইসিইউ সংখ্যা অপ্রতুল, অন্যদিকে বেসরকারি হাসপাতালে ইচ্ছে মতো বিল আদায়। নবজাতককে বাঁচাতে শেষ পর্যন্ত মোটা অঙ্কের অর্থ খরচ করতে বাধ্য হন বাবা মা। তবে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এসব হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যে লোকবলের প্রয়োজন তাও নেই স্বাস্থ্য অধিদপ্তরের। রাজধানীতে সরকারি হাসপাতালের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র বা এনআইসিইউর কোনো খরচ না নেওয়া হলেও স্বায়ত্তশাসিত হাসপাতালগুলোতে খরচ 2 থেকে 5,000 টাকা প্রতিদিন। কিন্তু এ স্বল্প মূল্যে সেবা নিতে যে পরিমাণ এনআইসিইউ থাকা প্রয়োজন তা নেই, বরং যা আছে তা অনেকটা রাজধানী কেন্দ্রিক এবং সেখানেও হিমশিম খেতে হচ্ছে হাসপাতালগুলোকে। এনআইসিইউতে 35টা বেড আছে, সবগুলো বেডই অকুপাইড থাকে সবসময় এবং কোনো কোনো বেডে 2 জনকেও রাখা হয়, এবং কিছু কিছু পেশেন্টকে ফিরিয়েও দিতে হয়। এখানে 8টা বাচ্চা আমরা শিখি, কিন্তু 8টা বাচ্চা সবসময় থাকে এবং আরও 8টা থেকে 10টা বাচ্চা সিরিয়াল থাকে। তাদের কাউকে আমরা নিতে পারি, কারণ একটা বাচ্চা ভর্তি হলে তো ধরেন 10-15 দিন লাগে তাকে ভালো থেকে অ্যাভারেজ। সরকারি হাসপাতালের এনআইসিইউর ঘাটতি অনেকটাই কমাতে পারত বেসরকারি হাসপাতালগুলো, কিন্তু সেখানে বাধা ইচ্ছামাফিক বিল। লাইফ সাপোর্টে ছিল ওই জায়গায় 4-5 দিন ছিলাম, অনেক কষ্টে ওই জায়গায়। প্রাইভেটে প্রায় 3-4 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। 4-5 দিন এরকম আইছে 50,000, 57,000, এখন পার ডে আসতেছে 20 থেকে 30,000। বেসরকারি হাসপাতালগুলোতে দেখা যায় এনআইসিইউতে কোনো হাসপাতালে বেড ভাড়া 3,000, কোথাও 9,000। ইনকিউবেটর সাপোর্ট হাসপাতাল ভেদে 600 থেকে 6,000 পর্যন্ত। লাইফ সাপোর্টে খরচ প্রতিদিন 8 থেকে 10,000 টাকা। বেসরকারি হাসপাতাল ভেদে এনআইসিইউ সাপোর্টের জন্য প্রতিদিন অন্তত খরচ 12 থেকে 50,000 পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ইচ্ছেমাফিক বিল নেওয়া অনৈতিক, তবে এসব হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যে জনবল প্রয়োজন তা নেই অধিদপ্তরের। সারা বাংলাদেশ সামলানোর জন্য 2 জন ডিডি, 4 জন এডি, 3 জন মেডিকেল অফিসার, এই হলো আমার টোটাল জনবল। প্রতিদিনই কাজ করতেছে, কিন্তু চাহিদার তুলনায় আমাদের সার্ভিস এত নগণ্য যে খুঁজে পাওয়া যায় না। তবে ভবিষ্যতের সমস্যা সমাধানে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র বাড়ানো ছাড়াও গর্ভবতী মায়েদের গর্ভাবস্থায় সেবা নিশ্চিত ও নবজাতকদের ঝুঁকিমুক্তভাবে জন্ম নেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে বলে জানান তিনি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। পোশাক শিল্পে কারখানা সংস্কার কাজ চলায় বাড়ছে উৎপাদন ব্যয়, বলছেন ব্যবসায়ীরা। আসছে বাজেটে উৎসে কর বাদ ও কর্পোরেট কর 10% করার দাবি। সিলেট বিভাগে পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকে সকাল 6টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। ধর্মঘটের কারণে সকালে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। গত 1 মে সিলেটের বন্দরবাজার এলাকায় পরিবহন শ্রমিকদের মিছিল থেকে বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় পরিবহন শ্রমিক নেতা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলা প্রত্যাহার সহ 5 দফা দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট পরিবহন শ্রমিক ইউনিয়ন। অনেকক্ষণ ধরে গাড়ির জন্য অপেক্ষা করতেছি, গাড়ি তো চলে না, আইসে শুনতেছি আর কি। আমি ঢাকা যাত্রাবাড়ি যাবতে এসে দেখলাম আধা ঘন্টার মতো দাঁড়িয়ে রয়েছি, গাড়ি আজকে নাকি ধর্মঘাট যাবে না। সকাল থেকে দাঁড়িয়ে আছি হবিগঞ্জে, এবং গাড়ি তো পাইতেছি না, গাড়ি সমস্যা আনতে, গাড়ি ঘোড়া নাই। দর্শক, এই মুহূর্তে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে আছেন সহকর্মী ইকরামুল কবির। ধর্মঘটের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাবিব, আপনি জানেন যে আজকে সকাল 6টা থেকে যে সিলেট বিভাগে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে, সেই পরিবহন ধর্মঘটের প্রায় 6 ঘন্টা অতিবাহিত হয়েছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি জাতীয় মহাসড়কে, এবং সিলেট ঢাকা জাতীয় মহাসড়কের এই তেলিবাজার এলাকায় এই জায়গাটি 2টি ভাগে বিভক্ত হয়ে একটি চলে গেছে সিলেটের দিকে, আরেকটা চলে গেছে সুনামগঞ্জের দিকে। এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গায় পরিবহন শ্রমিক যারা আছে তারা এই সিলেট নগরীতে কোনো ধরনের পরিবহন প্রবেশে বাধা দিচ্ছে
করছেন এবং এখানেই মূলত পিকেটিংটা করা হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শ্রমিকের যারা আছে, শ্রমিক কর্মীরা আছে, যারা ইউনিয়নের কর্মী যারা আছে, তারা এই জায়গায় বিভিন্ন গাড়িগুলো আটকাচ্ছেন এবং আটকে সিলেটের প্রবেশে বাধা সৃষ্টি করছেন। মূলত পরিবহন শ্রমিক ইউনিয়নের বিভাগীয় যে সভাপতি সেলিম আহমদ ফলিক আমাদেরকে যেটি জানিয়েছেন যে 5 দফা দাবির পরিপ্রেক্ষিতে এই ধর্মঘট, এবং এর আগে 11 নভেম্বর একটি আলটিমেটাম দিয়েছিলেন যে এই ধর্মঘটটা আজকে থেকে ডাকা হবে এবং তার আগে এই দাবিটি পূরণের জন্য কিন্তু বিভাগীয় কমিশনারের আগামীকালকে তাদেরকে সভা করার একটি তারিখ দিয়েছেন এবং আজকে বিকেলে 3:30টার সময় একটি সভা রয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডেকেছেন যে সিলেটের এই সভাটি মূলত আইন শৃঙ্খলা রক্ষা এবং রমজান উপলক্ষে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হবে এবং সেই আইন শৃঙ্খলা রক্ষার এসএমপির যে মিটিং, সেই সভা মিটিংয়েও এই বিষয়টি প্রাধান্য পাবে এমনটি বলছেন যে সেলিম আহমদ ফলিক। এবং আশা করা যাচ্ছে আজকে বিকেলে সেই সভা থেকে একটি সিদ্ধান্ত আসবে যে অনির্দিষ্টকালের যে ধর্মঘট, পরিবহন ধর্মঘটের কারণে সিলেট অঞ্চলের মানুষের যে ভোগান্তি, বিশেষ করে অভ্যন্তরীণ রুটের বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলায় যে যারা যাচ্ছিলেন তারা বিভিন্ন প্রয়োজনীয় কাজে চিকিৎসা নিতে এবং বিভিন্ন অফিস আদালতে যেতে পারছিল না, তাদের এই ভোগান্তি দূর করার জন্য বিভিন্ন পর্যায়ে চেষ্টা করা হচ্ছে। এবং আজকে বিকেল 3:30টার যে সভা হবে এসএমপিতে, সেই সভায় আশা করা যাচ্ছে এর একটি সমাধান আসবে। হাবিব, সেই পর্যন্তই আমরা অপেক্ষা থাকবো যে এই জনদুর্ভোগ যাতে লাঘব হয়, সেই জন্যই সকল মহল চেষ্টা করছেন, প্রশাসনিক মহল থেকে চেষ্টা চালানো হচ্ছে। অন্যদিকে যে ইউনিয়ন পরিবহন শ্রমিক ইউনিয়ন যে তাদের 5 দফা দাবি রয়েছে, সেই দাবিও পূরণের ব্যাপারে সরকারের প্রশাসনের পক্ষ থেকে একটি আশ্বাস তারা আশা করছেন। হাবিব, এই ছিল সিলেট বিভাগের পরিবহন ধর্মঘটের সর্বশেষ খবর। দর্শক, সিলেট বিভাগে চলছে পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকে সকাল 6টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট। সেখানে আসলে যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে, সেই দুর্ভোগের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইকরামুল কবির। 7 দফা দাবিতে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে চলছে 48 ঘন্টার ধর্মঘট। ধর্মঘটের কারণে সকাল থেকে রাজশাহীতে বন্ধ রয়েছে সব ধরনের পণ্যবাহী ট্রাক, ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান চলাচল। মালিক সমিতির নেতাকর্মীরা জানান, মহাসড়কে পুলিশি হয়রানি, অবৈধ যান চলাচল ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হয়রানি বন্ধ সহ 7 দফা দাবিতে ধর্মঘট করছেন তারা। 48 ঘন্টার মধ্যে দাবি না মেনে নিলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হয়রানি, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ করতে হবে এবং স্কেলের নামে মহাসড়কে বিভিন্ন চাঁদাবাজি, এইগুলা বন্ধের জন্য আমরা এই 7 দফা দাবি আদায়ের জন্য আজকে প্রথম আমাদের শুরু হয়েছে। রাস্তায় স্কেলের নামে যে হয়রানি হয়, এগুলো বন্ধ করতে হবে এবং আমাদের গাড়ির বাম্পার হুক ব্যাপারে সরকার যে নিষেধাজ্ঞা জারি করতে হবে, এগুলোকে উড্র করতে হবে। ভাড়ায় মোটরসাইকেল চালক সাদিকুল ইসলাম হত্যা সহ আঞ্চলিক পাহাড়ি সংগঠনের সদস্যদের গুম, হত্যা, অপহরণ ও চাঁদাবাজির প্রতিবাদে খাগড়াছড়িতে অবরোধ ও হরতাল পালন করছে পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন ও বাঙালি পরিষদ। সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস সহ সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এছাড়া বন্ধ রয়েছে দোকানপাটও। তবে কোথাও কোনো পিকেটিং এর খবর পাওয়া যায়নি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। নিখোঁজের 3 দিন পর গত 13 এপ্রিল খাগড়াছড়ির ননিয়ারচর এলাকা থেকে মাটির চাপা অবস্থায় ভাড়ায় মোটরসাইকেল চালক সাদিকুলের লাশ উদ্ধার করে পুলিশ। কয়েক বছর ধরে তৈরি পোশাক শিল্পে চলছে কারখানা সংস্কারের কাজ। বাড়ছে পণ্যের উৎপাদন ব্যয়। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে এ খাতে প্রবৃদ্ধি বেশ কম, লক্ষ্যমাত্রার 4 ভাগের মাত্র 1 ভাগ। এমন অবস্থায় আসছে বাজেটে উৎসে কর বন্ধ সহ কর্পোরেট কর 10% করার দাবি পোশাক রপ্তানিকারকদের। কারখানা সংস্কারের কাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বাজেটে আলাদা তহবিল গঠনের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। বছরে গার্মেন্টের
এলাকা। চলতি অর্থবছরের বাজেট বক্তৃতায় পোশাক খাতের উৎসে কর 1.5% করার প্রস্তাব দিয়েছিলেন অর্থমন্ত্রী, তবে শেষ পর্যন্ত কার্যকর করতে পারেননি। ব্যবসায়ীদের দাবির মুখে তা 0.7% নির্ধারণ করেন। গেল বাজেটে পোশাক খাতের কর্পোরেট কর 35% থেকে কমিয়ে 20% করা হয়। 20% করার প্রস্তাব করছি। এরপর গেল প্রায় 1 বছরে পোশাক শিল্পে হয়েছে অনেক ওঠানামা। গেল অর্থ বছরে যেখানে পোশাক খাতের প্রবৃদ্ধি ছিল 10%-এর বেশি, সেখানে চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে প্রবৃদ্ধি হয়েছে মাত্র 2.21%। ব্যবসায়ীরা বলছেন, বিশ্ববাজারে মন্দা, কারখানা সংস্কার ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছেন তারা। বড় সমস্যাটা হচ্ছে সেটা হলো গ্যাস। গ্যাসের আপনার ছোটখাটো ট্রান্সফার, ছোটখাটো লোড বৃদ্ধি, নতুন কানেকশন, এগুলো কিছুই হচ্ছে না। আমরা কিন্তু কোয়ালিটি বিদ্যুৎটা এখনো পাচ্ছি না। প্রতিদিনই 1-2টা করে ফ্যাক্টরি বন্ধ হচ্ছে। গত 2 বছরে আমরা প্রায় 1000-এর উপরে ফ্যাক্টরি বন্ধ করেছি, কারণ ছোট এবং মাঝারি শিল্প কিন্তু টিকে থাকতে পারছে না। প্রেক্ষাপট বিবেচনায় আসছে বাজেটে কর আরোপে সুনির্দিষ্ট নির্দেশনা চান ব্যবসায়ীরা, চান গ্যাস বিদ্যুতের নিশ্চয়তা। আগামী অন্ততপক্ষে 2 বছর উৎসে কর কোনো কাটা যাবে না, আর 10% কর্পোরেট ট্যাক্স করতে হবে এবং কমপক্ষে 5% ক্যাশ ইনসেন্টিভ দিতে হবে। এলএনজি মাধ্যমে যে আগামীতে সমস্যার সমাধান করবে, সেই গ্যাসের দাম কি পড়বে, এটা যদি 5-6 গুণ বেড়ে যায় তাহলে এটা কোনোভাবে সাস্টেইনেবল হবে না। এদিকে কারখানা সংস্কার বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন অর্থনীতিবিদরা, তাই বাজেটে আলাদা তহবিল গঠনের প্রস্তাব তাদের। আগামী বাজেটে ছোট কারখানা, সাবকন্ট্রাক্টিং কারখানা অথবা শেয়ার্ড বিল্ডিং এ যে সমস্ত কারখানাগুলো রয়েছে, এই সমস্ত কারখানাগুলো সংস্কারের জন্য সরকার আলাদা একটি ফান্ড গঠন করতে পারেন। এই ফান্ডের থেকে যাতে উদ্যোক্তারা স্বল্প সুদে দীর্ঘমেয়াদে ঋণ নিয়ে যে প্রয়োজনীয় সংস্কার কাজ, এগুলো যাতে তারা সম্পন্ন করার জন্য উদ্যোগী হন। সেই সঙ্গে শিল্প খাতে টেকসই উন্নয়নে দীর্ঘমেয়াদী নীতি সহায়তার দিকে সরকারকে নজর দেওয়ার পরামর্শও তাদের। নীতি ঘোষণা সেটি যেন একটি নির্দিষ্ট। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। গ্রীষ্ম শুরুর সঙ্গে সঙ্গে বিদ্যুতের লোডশেডিংও শুরু হয়েছে বরিশালে। দৈনিক 7 থেকে 8 বারও লোডশেডিং হচ্ছে। এতে বিপর্যস্ত নগরীর মানুষ, বাসাবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠান। সমস্যা এখন সবখানেই। এই পরিস্থিতিতে এবার রমজানে কি অবস্থা হবে তা নিয়ে চিন্তিত নগরবাসী। তবে রমজানে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছেন বিদ্যুতের শীর্ষ কর্মকর্তারা। মাহমুদুল নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফেরদৌস সোহাগ। বরিশালে এমন কোনো দিন নেই যেদিন লোডশেডিং হচ্ছে না। পিক কিংবা অফ পিক আওয়ার এবং দিন কিংবা রাত লোডশেডিং আছে সব সময়। লোডশেডিং এখন নগরীর মানুষের জীবনের অনেকটা অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। আর কদিন পরই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এই অবস্থায় এবার রমজান কিভাবে কাটবে এ নিয়ে চিন্তিত নগরবাসী। 24 ঘন্টায় বহুবার কারেন্ট যায়, আমাদের জীবন অতিষ্ঠ। যেভাবে লোডশেডিং হচ্ছে, সামনে রমজান আসছে, আমরা ইফতার, তারাবি এবং সেহরি নিয়ে খুবই চিন্তিত। তারাফির সালাত, সেহরিতে যেন আমরা ঠিক মতন কারেন্টটা পাই, এই আবেদন আমরা সরকারের কাছে জানাইতেছি। রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন নাগরিক পরিষদ। লোডশেডিং বরিশালের একটা পুরাতন সমস্যা। বর্তমানে এই সমস্যাটা প্রকট রূপ ধারণ করেছে। কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো যেন রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা। অবশ্য বিদ্যুতের কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন, রমজানে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে যে করণীয়গুলো, আমাদের মেইনটেনেন্স, সাবস্টেশন সংরক্ষণ কাজ আমরা অলরেডি করেছি এবং বাকি কাজ রমজান আগেই সারবো। আশা করি যে রমজানের সময় আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারবো। বরিশাল নগরীতে পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা 65 মেগাওয়াট, এর বিপরীতে পাওয়া যায় 30 থেকে 35 মেগাওয়াট মাত্র, আর সংযোগ আছে 81,170টি। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। প্রথম বিদেশ সফরে সৌদি আরবে গিয়ে তলোয়ার হাতে নেচে আলোচনার জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সৌদি রাজ পরিবারের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে স্বাগত জানাতে বর্ণাঢ্য আয়োজন করা হয়। স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য এবং নাচ ও গানের আয়োজন ছিল সেখানে। শনিবার সৌদি সফরের প্রথম দিন ব্যস্ত সময় কাটানোর পর রাতে রিয়াদের রাজ পরিবারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়াকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। তাদের আগমন উপলক্ষে সৌদি আরবের ঐতিহ্যবাহী গানের সঙ্গে তলোয়ার হাতে নাচ প্রদর্শনের আয়োজন করা হয়। এক পর্যায়ে প্রেসিডেন্ট ট্রাম্পও তলোয়ার হাতে নাচে মেতে ওঠেন। ট্রাম্পের পাশাপাশি সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে নাচে অংশ নেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। কিছুক্ষণ আনন্দঘন সময় পার করার পর দেয়ালে সাঁটানো রাজ পরিবারের বিভিন্ন ছবি ঘুরে দেখেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর এক চা চক্রে দেখা যায় আরেকটি মজার ঘটনা। ট্রাম্প ও মেলানিয়া দুজনেই বাঁ হাতে চা পান শুরু করলে সৌদি বাদশাহ তাদেরকে ডান হাতে খাওয়ার অনুরোধ জানান।
মুহূর্তেই বাদশার অনুরোধ রক্ষার্থে ডান হাতে চা পান করতে দেখা যায় তাদের। এদিকে সৌদি সফরে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও মার্কিন প্রেসিডেন্টের বড় মেয়ে ইভানকা ট্রাম্প মাথায় স্কার্ফ ব্যবহার না করায় এরই মধ্যে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। তবে বিভিন্ন গণমাধ্যম একে পাশ্চাত্যের ঐতিহ্য রক্ষা হিসেবেই উল্লেখ করেছে। সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা, হিলারি ক্লিন্টন, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এদের কেউই স্কার্ফ না পরেই সৌদি ভ্রমণ করেন। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। গোটা নিউ ইয়র্কে এখন উষ্ণ আবহাওয়া। দীর্ঘ 9 মাস পর রৌদ্রোজ্জ্বল উষ্ণ দিন স্বাগত জানালেও তাপমাত্রার ওঠানামা ভাবাচ্ছে নিউ ইয়র্কবাসীকে। তবে সপ্তাহ শেষে আবার স্বাভাবিক তাপমাত্রা ফিরে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। টিএম মামুনের ছবিতে নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিস্তুর রিপোর্ট। বহুদিন প্রকৃতির এমন উষ্ণতা উপভোগ করেনি নিউ ইয়র্কবাসী। খোলস ছেড়ে প্রকৃতিতে গ্রীষ্ম এসেছে। এই সুযোগে বাচ্চাদের নিয়ে অনেকেই ঘুরতে বেরিয়েছেন। সামার টাইমে আমরা সব সময় ঘোরাফেরা করি, পার্কে আসি। যেমন আজকে আমি পার্কে আসছি আমার ওয়াইফ নিয়ে, আমার বাচ্চাদের নিয়ে। অনেকদিন শীতের পরে সামারটা আসছে, এখন বুঝতে পারতেছি যে সামারটা কি। বাচ্চারা নিয়ে অনেক জায়গায় ঘুরতে যাব। সারাদিন কাজ করি, কাজ করার পরে একটু ফ্যামিলি নিয়ে বেরোতে মন চাই সবারই। তো এই যে সামারটা আসলে একটু লেটে আসছে। তবে নিউ ইয়র্কের আবহাওয়ার খামখেয়ালি আচরণ নিয়ে দুশ্চিন্তায় প্রবাসী বাঙালিরা। 2 দিন শীত থাকতেছে, 2 দিন খুব প্রচন্ড গরম থাকতেছে। এটা নিয়ে বাচ্চাদেরকে নিয়ে খুব টেনশনে আছি। একদিন ঠান্ডা লেগে যাচ্ছে। অনেকদিন পরে যদিও সামারটা আসছে, কিন্তু প্রচন্ড গরম। এই গরমে বাচ্চাদের বেশি অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তবু গ্রীষ্মের জন্য অপেক্ষা করে থাকেন এই শহরের মানুষেরা। এদিকে সপ্তাহের শুরুতেই আবারও তাপমাত্রা নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নরসিংদীর গাবতলীর আস্তানা থেকে 5 জঙ্গির আত্মসমর্পণ। সিলেটের আতিয়া মহলে জঙ্গিদের সঙ্গে তাদের যোগাযোগ ছিল, ব্রিফিংয়ে র্যাব। সৌদি আরবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা। ট্রাম্প সহ বিশ্ব নেতাদের সঙ্গে দুপুরে যোগ দেবেন আরব ইসলামিক আমেরিকান সামিটে। সরকারি পর্যায়ে নবজাতকের চিকিৎসা সেবা ব্যবস্থা অপ্রতুল, খরচ বেশি বেসরকারিতে। লোকবল সংকটের দোহাই স্বাস্থ্য অধিদপ্তরের। 5 দফা দাবিতে সিলেট বিভাগে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। উত্তরবঙ্গে 7 দফা দাবিতে ট্রাক কাভার্ড ভ্যান ঐক্য পরিষদের 48 ঘন্টার কর্মবিরতি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ভাস্কর ও চিত্রশিল্পী সৈয়দ আব্দুল্লাহ খালিদের মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।